আজকে ক্যালকিরিয়া ফ্লোরের কিছু আলোচনা শুনেছি, খুব চমৎকার হয়েছে। তো আমিও ক্যালকিরিয়া ফ্লোর সম্বন্ধে একটু চিত্রটা অঙ্কন করতে চাই। তো ক্যালকিরিয়া ফ্লোর আসলে ফ্লোরাইড অফ লাইম নামক এই চুন এবং ফ্লোরিক অ্যাসিডের সংমিশ্রিত পদার্থটি আসলে ডাক্তার সুসলার কিন্তু সর্বপ্রথম এটা কিন্তু উনি ওনার যে 12টা মেডিসিনের মধ্যে একটা, মানুষের শরীরে যে 12টা প্রধান আপনার উপাদান থাকে, সেই আহ, গঠন উপাদানের যে ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে এই 12টা টিস্যু রেমেডি খুব চমৎকার কাজ করে। আর সেখানে কিন্তু হোমিওপ্যাথিক যে চমৎকার কাজ করে, হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী এটা পরবর্তীতে যে প্রুভিং করা হয়েছে, হোমিওপ্যাথিক যেমন কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বায়োকেমিক মেডিসিন দিয়ে কিন্তু ওইভাবে কাজ করে না। অনেক দুরারোগ্য ব্যাধি যেটা বায়োকেমিক মেডিসিন দিয়ে ভালো হচ্ছে না, সেটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক পরবর্তীতে এটা প্রুভিং এর ফলে শক্তিকৃত ওষুধগুলো রোগীদের ক্ষেত্রে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে প্রয়োগ করার ফলে খুব চমৎকার আমরা রেজাল্ট পেয়ে থাকি। তো ডাক্তার সুসলার আসলে উনি যে 12টা টিস্যু রেমেডি আবিষ্কার করেছিলেন, তো এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তো ওই 12টা টিস্যু রেমেডিও কিন্তু আসলে আমাদের হোমিওপ্যাথিতে আছে। তো সেই ক্ষেত্রটা একটু আলোচনা করব। তো পরবর্তীতে অনুসন্ধিৎসু বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ 30 শক্তি দিয়ে ওনারা প্রুভিং করেছেন, বিশেষ করে ডাক্তার বেল, ডাক্তার জেবি বেল এবং আরো কয়েকজন প্রুভার, ওনারা এই মেডিসিনটা হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী প্রস্তুত করেছেন। তো এই মেডিসিন প্রুভিংকালীন সময়ে তাদের মানসিক লক্ষণ, তাদের প্রকৃতিগত লক্ষণ, তাদের ধাতুগত লক্ষণ গুলো সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে প্রকাশ পেয়েছিল এবং পরবর্তীতে এই মেডিসিন রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে এই জটিল এবং দুরারোগ্য ব্যাধিও কিন্তু আরোগ্য করেছে। এবং এই হোমিওপ্যাথিতে আসার ফলে এর ক্ষেত্রটাও অনেক বিস্তৃত হয়েছে, অনেক বৃদ্ধি হয়েছে। তো সেই হিসাবে আমরা ম্যাথমেটিক যে ব্যাকগ্রাউন্ড, সেটা কোন কোন ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে থাকি। তো এটি একটি মূল্যবান অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হিসাবে কি পরিণত হয়ে বহু পুরাতন এবং ধাতুগত রোগগ্রস্তকে বা রোগীদেরকে আরোগ্য করার সন্ধান দিয়েছে। এই মেডিসিন এর মধ্যে আসলে দুইটা জিনিস স্পষ্ট হয়, একটা হলো ক্যালকেরিয়া, একটা ফ্লোর, দুটা সমন্বয়। তো এই দুটি গভীর ক্রিয়াশীল ওষুধের সংমিশ্রিত ধাতুগত লক্ষণ কিছুটা দেখা গেলেও ক্যালকেরিয়া কার্ভের প্রভাবই কিন্তু অধিক দেখা যায়। এর মধ্যে ফ্লোর আছে, তো অ্যাসিড ফ্লোরের মতো কিন্তু সে আবার গরম কাতর নয়। ক্যালকেরিয়া কার্ভের মতোই কিন্তু এই ক্যালকেরিয়া ফ্লোর শীত কাতর। অবশ্য গরমকালেও কিন্তু সে গরম সহ্য করতে পারে না, অসহ্য হয়ে ওঠে। ক্যালকেরিয়া ফ্লোর রোগী যারা, তারা কিন্তু শীত গরম কোনোটাই তারা সহ্য করতে পারে না। তো বিশেষ করে পর্যবেক্ষণে দেখা গেছে যে গ্রীষ্মকালে গরমে তাদের কষ্ট হয়, গ্রীষ্মকালের গরম অসহ্য লাগে তাদের কাছে। কিন্তু হঠাৎ করে মেঘ, বৃষ্টি, দমকা হাওয়া যদি বয়ে যায়, সেই ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফ্লোরের রোগীরা অত্যন্ত শীতকাতর হয়ে পড়ে। আর্দ্র আবহাওয়া একেবারেই তারা সহ্য করতে পারে না, শীতল বাতাস তারা সহ্য করতে পারে না, শীত বা গ্রীষ্মের কোনোটাই তারা সহ্য করতে পারে না। তবে এই ওষুধের, অর্থাৎ এই ক্যালকেরিয়া ফ্লোরের রোগ লক্ষণ গুলো উত্তাপ প্রয়োগে একটু উপশম করতে থাকে। তো শুধুমাত্র কি ক্যালকেরিয়া ফ্লোরেই কি উপশম করতে থাকে উত্তাপে আর কোনো মেডিসিন নাই? আরো মেডিসিন আছে, বিশেষ করে আর্সেনিক, ডালকামারা, হিফারসাল, ইগনেশিয়া, ক্যালিকার্ড, ম্যাকফজ, নাক্সভং, সালিসিয়া, প্লাস্টক্স,
এই মেডিসিন গুলোর মধ্যেও কিন্তু আমরা উত্তাপ প্রয়োগ করলে একটু উপশম দেখতে পারি পেশেন্টদের মধ্যে। তো কোমরে ব্যথা বেদনা এটাও কিন্তু উপশম হয়। গরম পানি পান করলে অনেক সময় গলা ব্যথার উপশম হয়। গ্ল্যান্ডের স্ফীতি, অস্থির স্ফীতি উত্তাপ প্রয়োগ করলে, শুষ্ক উত্তাপ অথবা আপনার ভিজা উত্তাপ যেটাই হোক না কেন, উত্তাপ বা গরম পানি সেঁক দিলে কি একটু উপশম বোধ করতে থাকে। বেদনাগুলো নড়াচড়া করলে একটু উপশম বোধ করতে থাকে। বিশেষ করে রাস্টক্সের মতোই লক্ষণ থাকে ক্যালকুলাফ্লোরের মধ্যে। রাস্টক্সের ক্ষেত্রে দেখবেন যে আমরা রাস্টক্স প্রয়োগ করেছি কিন্তু কমপ্লিটলি ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে হুবহু রাস্টক্সের সিম্পটম কিন্তু ক্যালকুলাফ্লোরের মধ্যে আমরা পেয়ে থাকি। রাস্টক্সের মতোই লক্ষণ। বিশেষ করে হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে ক্যালকুলাফ্লোর খুব চমৎকার কাজ করে। যদি কিনা রাস্টক্সের মতো সমলক্ষণ থাকে। রাস্টক্সের রোগীর শীতকাতর, তার প্রথম সঞ্চালনের বৃদ্ধি, আস্তে আস্তে সঞ্চালন করলে একটু উপশম হতে থাকে। এটা ক্যালকুলাফ্লোরের মধ্যেও আমরা কি দেখতে পারি। তো এই সমস্ত ব্যথা বেদনা বিশ্রামকালে কিন্তু ক্যালকুলাফ্লোরের রোগীদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা গেছে। আবহাওয়ার পরিবর্তনের সময়ও রোগ লক্ষণ পরিবর্তন হতে দেখা গেছে। তো এই ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন হলে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আরো অনেক মেডিসিন আছে, বিশেষ করে অ্যাব্রোটানাম, অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড ফস, আবার এন্টিমটার্ড, বেলেডোনা, ব্রায়োনিয়া, ক্যালক্রিকার্ব, ক্যালক্রিফস, সেলেডোনিয়াম, ডিজিটালিস, ডালকামারা, জেলসিমিয়াম, মেজেরিয়াম, নাক্স মাস্কেটা, ফসফরাস, সরিনাম, পালসিটিলা, রানানক্লাস বাল্ব, রডোডেনড্রন, রাস্টক্স, সাইলিশিয়া, টিউবারকুলিনাম এই মেডিসিন গুলোও কিন্তু কি বিশ্রামকালে তাদের রোগ লক্ষণ বৃদ্ধি হয়। তো এই ক্যালকুলাফ্লোর সাধারণত দেখা যায় সদ্য প্রসূত সন্তানদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে মাথায় যদি টিউমার থাকে বা আব হয়, সেটা মাথায় হোক, মুখে হোক, গালে হোক বা শরীরের কোনো স্থানের যদি ব্লাড টিউমার থাকে বা রক্ত আব থাকে, মস্তক বা শরীরের যে কোনো স্থানে অস্থি স্ফীতির ক্ষেত্রেও অথবা আঘাত লাগা, হাম, বসন্তের পরে হাম হয়েছে অথবা বসন্ত হয়েছে, এই হাম অথবা বসন্তের পর থেকে যদি কারো চোখের উপরে সাদা দাগ পড়ে যায়, চোখে ছানি পড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলাফ্লোর খুব চমৎকার কাজ করে। অথবা দেখা যায় কান পাকা, কানের মধ্যে কি অতিরিক্ত ময়লা সঞ্চয় হওয়ার ফলে, অতিরিক্ত ময়লা জমার ফলে, কিংবা কানের ভিতরে অস্থির স্ফীতির জন্য বধিরতা, নাকের ভিতরে পলিপস অথবা দাঁতের এনামেল কি ক্ষয় হয়ে যাওয়ার ফলে যদি দাঁতে ব্যথা বেদনা করতে থাকে, এবং যেসব খাদ্যবস্তু সে খায়, ক্যালকুলাফ্লোরের রোগী যেসব খাদ্যবস্তু খায়, দাঁতে চাপ পড়লেই সে অসহ্য যন্ত্রণা বোধ করতে থাকে, গলনালী অথবা ষড়যন্ত্রের প্রদাহের ক্ষেত্রেও ক্যালকুলাফ্লোর খুব চমৎকার ইফেক্টিভ একটি রেমেডি। আলজিহ্বার ক্ষেত্রে অথবা টনসিলের বিবৃদ্ধি এবং ইনফ্লামেশন যদি তৈরি হয়, প্রদাহ যদি তৈরি হয়, আর প্রদাহজনিত কারণে জ্বালা যন্ত্রণা এবং গরম পানি গড়গড়া করলে একটু উপশম বোধ করতে থাকে, গরম পানি একটু পান করলে একটু উপশম বোধ করতে থাকে। অথবা দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডের বিবৃদ্ধি হয়েছে, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, অথবা এটাকে গয়টারও বলা যায়, এবং সেটা যদি খুব শক্ত হয়ে যায় এবং ধাতুগত লক্ষণ যদি বর্তমানে থাকে, তাহলে অবশ্যই ক্যালকুলাফ্লোর এই মেডিসিনটি ঘাড় বা বগলের গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, বমি ভাব, আদৌ তারা কি করতে পারে না, যেই পাশে বারবার ফোন আসলে তো মুশকিল, একের পর এক ফোন দিচ্ছে, ফোন একটা ব্যবহার করা দরকার মনে হচ্ছে। যাই হোক, তো যদি তাদের পাকস্থলী দুর্বলতা থাকে, বমি ভাব থাকে, পেট ভার থাকে, অথবা লিভারের বেদনা থাকে, বেদনার দিকে চেপে আদৌ সে শুইতে পারে না, বসে থাকতেও তার কষ্টবোধ মনে হয়, কেবল একটু চলাফেরা করলে, একটু হাঁটাহাঁটি করলে একটু কমফোর্ট ফিল করতে থাকে, পেটে বায়ু সঞ্চয় হয়, কোষ্ঠবদ্ধতা অথবা রক্তস্রাবী অর্শে, অন্ডকোষ বা স্তন গ্রন্থির বিবৃদ্ধিতে অথবা শক্ত হয়ে যাওয়া, সেই সব ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাফ্লোর খুব চমৎকার কার্যকরী একটি রেমেডি। অথবা কোমর বেদনা, যা বিশ্রামকালীন সময়ে বা দীর্ঘ পরিশ্রমের পর বৃদ্ধি হয়, নড়াচড়া করলে বা উত্তাপ প্রয়োগ করলে একটু কমফোর্ট ফিল করতে থাকে, এই সমস্ত লক্ষণযুক্ত রোগীর ক্ষেত্রেই ক্যালকুলাফ্লোর ব্যবহার করা যায়, এবং এটা ব্যবহারে চমৎকার ফলাফলও পাওয়া যায়। সাধারণত এই ওষুধের রোগী যারা, তারা মোটা তাজা না হলেও
দুর্বল এবং রক্তশূন্য, শীতকাতর, অথচ গরমও কিন্তু এরা সহ্য করতে পারে না। অতিরিক্ত ঘাম হয়। কিন্তু গরমের সময় বা পরিশ্রমের পর শরীর গরম হয়ে গেলে বা গ্রীষ্মকালে হঠাৎ মেঘ বৃষ্টি হয়ে শীতল বাতাস এর ঝাপটা লেগে শীতল বাতাসের ফলে অত্যন্ত তারা কাতর হয়ে যায়, খুব সেন্সিটিভ হয়ে যায়। এইরূপ ধাতুগত লক্ষণের ক্ষেত্রে ক্যালকুলাস ফ্লোর খুবই চমৎকার কার্যকরী একটি রেমেডি। তো এই মেডিসিনের মানসিক লক্ষণ আমরা কি পাই? এই ক্যালকুলাস ফ্লোরের রোগীদের মানসিক লক্ষণ যেটা, এদের মানসিক দুশ্চিন্তা থাকে। সর্বদা অভাব, অভিযোগের কথা তারা চিন্তা করে, অর্থের চিন্তা করে। অর্থ লোভও বলা যেতে পারে। যেমন আর্সেনিকে আছে, ব্রায়োনিতে আছে, ক্যালকেরিয়া কার্বে আছে, ক্যালকেরিয়া আর্টস আছে। এইগুলোতেও কিন্তু কি অর্থের চিন্তা করতে থাকে, অর্থের লোভ থাকে। তো সামান্য একটু দুর্যোগ দেখা গেলেই ক্ষতির আশঙ্কা এরা করতে থাকে। বৃষ্টি থেকে বৃষ্টি থেকে হ্যালো? হ্যাঁ, যদি বৃষ্টি থেকে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, তারা ভাবে যে হয়তোবা দুর্ভিক্ষ দেখা দিবে, না খেয়ে হয়তোবা মরতে হবে। এইরূপ দুর্বল মনের পরিচয় কিন্তু ক্যালকুলাস ফ্লোরের রোগীদের মধ্যে কি পাওয়া যায়। অনেক সময় দেখা যায় একজন ব্যবসায়ী দেখা যাচ্ছে টাকা-পয়সা কি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা-বাণিজ্যে টাকা-পয়সা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এবং এই ক্ষেত্রে সে একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে কি মুচড়িয়ে পড়েছে, দমে গেছে। মনটাকে কি দিলে কি অবস্থা? তো মনটাকে সে কোনো কাজে স্থির করতে পারতেছে না। একবার মনে করে এটা করি, আরেকবার মনে করে ওটা করি। হ্যাঁ? এই চিন্তা কিন্তু ক্যালকুলাস ফ্লোরের মধ্যে কি দেখা যায়। তো এছাড়া আরো মেডিসিনের মধ্যে এই চিন্তা পাওয়া যায়। বিশেষ করে এগারিকাস, অ্যালুমিনা, অ্যানাকার্ডিয়াম, হ্যাঁ? আরসেনাম নাইট্রিকাম, আবার ভ্যারাইটিকাম, ক্যালকুলেকার, আ চায়নাতে আছে, ককুলাস ইন্ডিকাতে আছে, হেলিভোরাস আছে, ইগনিশিয়াতে আছে, ল্যাকেসিসে আছে, নেজরাতে আছে, ওপিয়ামে, আবার সরিনাম, পালসিটিলা, সালিসিয়া, সালফার এই মেডিসিন গুলোর মধ্যেও কি আমরা এই লক্ষণ পেয়ে থাকি। কি লক্ষণ? যে অনেক সময় তারা টাকা-পয়সা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসায় লোকসান হয়ে তারা এমন হয়ে যায় মনটাকে স্থির করতে পারে না এবং মনে করে এটা করি সেটা করি। আসলে কোনটাই তেই সে মন স্থির করতে পারে না। তো মন মরা ভাব থাকে। সবকিছুর মন্দ দিকটাই কিন্তু এরা বেশি চিন্তা করতে থাকে এবং অর্থ চিন্তায় খুব বেশি এদেরকে কি আ কাতর করে ফেলে এবং এরা দমড়িয়ে মুচড়িয়ে যায়। সামান্যতেই এরা কি অবসাদগ্রস্ত হয়ে যায় এসব ক্ষেত্রে। তো আমরা যদি আঙ্গিক যে লক্ষণ, প্রত্যেকটা অর্গান ভিত্তিক যদি একটু আলোচনা করি, তো মাথার লক্ষণের ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি, সদ্য প্রসূত শিশুদের ক্ষেত্রে যদি মাথাতে টিউমার হয় এবং সেটা যদি ব্লাড টিউমার হয়ে থাকে, মাথার অস্থি নরম বা অসমান থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্যালক্রিয়া ফ্লোর চমৎকার একটি ইফেক্টিভ রেমেডি। অনেক সময় শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে মাথার অস্থিস্ফীতি বা টিউমারও এই ক্যালক্রিয়া ফ্লোর দ্বারা আরোগ্য করা যায়। যদি রোগী শীতকাতর হয় এবং গরমে উপশম বোধ করতে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে মাথায় খুশকি, মাথার ক্ষত বা ক্ষতের কিনারা শক্ত হয়ে গেছে, এই ক্ষেত্রেও ক্যালক্রিয়া ফ্লোর খুব চমৎকার কাজ করে। ক্যালকুলাস ফ্লোরের একটা ধর্ম, সে হলো শক্ত আ অবস্থা তৈরি করে, অমসৃণ অবস্থা তৈরি করে এবং হাড়ের উপরে এই মেডিসিনটির খুব চমৎকার কি কার্যকারিতা আছে। তো আ স্কিন ডিজিজ এর যদি আ ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্রটা যদি দেখা যাচ্ছে খুব শক্ত হয়ে গেছে, মাথায় ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আবার ক্ষতের কিনারা খুব শক্ত। সেই ক্ষেত্রে এই ক্যালকুলাস ফ্লোর ছাড়া আর কিছু মেডিসিন আছে। অ্যাসফ্লোর, অ্যাসিড নাইট্রিক, আর্সেনিক, ক্যালকুলেকার, মার্কসল, লাইকোপোডিয়াম, পালসিটিলা, সাইলিশিয়া, সালফার এই মেডিসিন গুলো খুব চমৎকার কাজ করে। ক্যালকুলাস ফ্লোরের রোগীরা অনেক সময় দেখা যাচ্ছে মনে করে কানে শব্দ হচ্ছে অথবা মাথার মধ্যে শব্দ অনুভূত হচ্ছে। তো এর লক্ষণযুক্ত রোগীর মাথা ধরার ক্ষেত্রে যদি আ কি বমি ভাব থাকে, সেই ক্ষেত্রেও চমৎকার কাজ করে। সাধারণত বিকালের দিকে বৃদ্ধি পায় অথবা সন্ধ্যাকালীন সময়ে একটু বৃদ্ধি পায়। কিন্তু সামান্য একটু চলাফেরা করলে একটু উপশম বোধ করতে থাকে। তো
তো চোখের পীড়ার ক্ষেত্রে আমরা অসংখ্য রোগী দেখেছি যে চোখে ছানি পড়লে খুব চমৎকার কাজ করে। চোখের উপরে সাদা দাগ পড়া বা ফুল পড়া, আঁশ পড়া, চোখে ছানি পড়া, গ্লুকোমার ক্ষেত্রেও এই ক্যালকুলাস ফ্লুইড খুব চমৎকার কাজ করে। তো এর লক্ষণযুক্ত রোগীকে অবশ্যই যদি ক্যালকুলাস ফ্লুইডের লক্ষণ সম্পন্ন কোন লক্ষণ থাকে তাহলে রোগীকে আরোগ্য করব। অনেক ক্ষেত্রে আঘাতের ক্ষেত্রে, চোখ ওঠার ক্ষেত্রে, বসন্তের পরে যদি চোখের মণির উপরে সাদা পর্দা থাকে রোগীরা বারবার ফোন দিচ্ছে। আলোচনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো চোখের আঘাতের ক্ষেত্রে আরো অনেক মেডিসিন আছে। চোখের আঘাতের কারণে দেখা যাচ্ছে আপনার চোখে ছানি পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু কোনিয়ামও খুব চমৎকার কাজ করে। তো কোনিয়ামের চোখের অত্যধিক আলোকাতঙ্ক এটা কিন্তু প্রধান নির্দেশক লক্ষণ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার নাকে যদি কারো পলিশ দেখা দেয় এবং সেটা শক্ত হয়ে যায় এবং সেরাপটা হলুদাভ ভাব থাকে, সবুজাভ ভাব থাকে এবং দুর্গন্ধযুক্ত পাকা সর্দি অথবা শুকিয়ে যাওয়া মাম্মি পড়ে চটা জমে থাকে, অজিনা দেখা দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলাস ফ্লুর খুব চমৎকার কাজ করে। মুখ এবং গলনালীর ক্ষেত্রে চোয়ালের অস্থিস্ফীতি দেখা যাচ্ছে চোয়ালের ক্ষেত্রে অনেক সময় আপনার হাড় একটু বেড়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাস ফ্লুর খুব চমৎকার কাজ করে। হাড়ের যে বিবৃদ্ধির ক্ষেত্রে, হ্যাঁ? এটাও ক্যালকুলাস ইফেক্টিভ একটা রেমেডি। অনেক সময় দেখা যায় যে দাঁতের মাড়ি ফুলে গেছে। তো এই কারণে গাল গলা ফুলে গেছে। মুখে এবং ঠোঁটে ক্ষত হয়। ক্ষতে বিশেষ যন্ত্রণা থাকে না কিন্তু ক্ষতের কিনারাগুলো একটু উঁচু থাকে এবং শক্ত তো আসলে বারবার ফোন আসলে আলোচনা করাটা কঠিন হয়ে যায়। তো ঠিক আছে। তো এ পর্যন্তই আমি ক্যালকুলাস ফ্লোর আলোচনা করে আমি আসলে ইতি টানতে চাচ্ছি। তো অন্য কেউ যদি আলোচনা করতে চান, আলোচনা করতে পারেন। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।